প্রিয় দর্শক, আবার আপনাদেরকে স্বাগতম এটি নিউজ টিভির আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে। আমি অনিক খান এখন আছি আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন আমরা খাঁটি গরিব একটি ফেসবুক গ্রুপ, তার প্রতিষ্ঠাতা রাকিব কিশোর এবং অ্যাডমিন রিদন। আচ্ছা, ব্রেকের আগে আমরা যে কথা বলছিলাম ওইটার সূত্র ধরে জানতে চাই যে আপনারা তো বলছিলেন যে আসলে হ্যাঁ, ফেসবুকে অনেক অকাজের মানুষ আছে, আমরা যেটা কমন যে অভিযোগটা শুনি, কিন্তু ঠিক সময় পেলে বা সঠিক কাজটা পেলে তারা ঠিকই ঝাঁপিয়ে পড়তে পারে, তারা ঠিকই অ্যাক্টিভ হতে পারে এবং বিভিন্ন অ্যাক্টিভিজমে জড়িত হতে পারে। আবার রিদন একটু আপনি বললেন যে আপনারা অনেক সময় একটু চুপচাপ থাকেন, ঠিক জুন চলে এলে বা আমের এই মৌসুম চলে এলে কিংবা শীতকাল চলে এলেই নিজেদের থেকে ভিতর থেকে আস্তে আস্তে একটা আওয়াজ উঠতে থাকে, কি ভাই এবার হবে কি হবে না। বাকি সময়টা কি করেন আপনারা? বাকি সময় কি একদমই চুপচাপ থাকেন না কি করেন? রাকিব কিশোর, আপনি যদি বলেন আগে। আচ্ছা, এক্ষেত্রে ভাইয়া যেটা বলবো যে শীতকালে, যেটা শীত বস্ত্রের সময়টা, আমরা আগে বলেছি যখন এই গ্রুপটা আমরা তৈরি করেছি তখন আসলে সুনির্দিষ্ট কোনো প্ল্যান আমাদের ছিল না, জাস্ট হচ্ছে অসহায়দের হেল্প করতে হবে এটা। তো অসহায় বলতে আমরা মূলত শীতকাল যখন হয় তখন শীতার্ত মানুষ চলে আসে, যখন হচ্ছে বৃষ্টি বন্যা হয় তখন হচ্ছে বন্যার্ত মানুষ চলে আসে, ঘূর্ণিঝড় দুর্যোগ আসলে সাইক্লোন আক্রান্ত মানুষ, এবং এরকম সাভার ট্র্যাজেডির মতো কিছু ঘটলে সেরকম অবস্থা চলে আসে। আর মানে এটা ছিল মূল উদ্দেশ্য, অসহায় মানুষদের সাহায্য করা। আর আরেকটা উদ্দেশ্য ছিল যে এই ওনারশিপটা আস্তে আস্তে তরুণরা নিয়ে নেয়, আমরা জাস্ট ফেসবুকে আমাদের কিছুটা করতে পারি এটা ওদেরকে দেখানোর জন্য, এবং এটা যেন ওরা আস্তে আস্তে নিয়ে নেয়। বাকি সময় যেটা হয় যে এর মধ্যে আর কোনো কাজ আমাদের থাকে না, আর আমরা এমনিতেই হচ্ছে যে আমাদের নিজ নিজ যে মানে সবার হচ্ছে অনেক কাজ থাকে বা ব্যক্তিগত জীবন থাকে, অফিস মানে ইয়েটিয়ে সবাই ওইভাবেই কাজ করি মূলত। ফলে এই সময়গুলিতে আসলে আমাদের তেমন কোনো কাজ থাকে না। আমরা কিছু কিছু প্ল্যান হাতে নিয়েছিলাম, সময়ের অভাবে, ফান্ডের অভাবে সেগুলো আমরা করতে পারিনি, বাট ইচ্ছা আছে পরবর্তীতে করব। আর আম উৎসবের ব্যাপার যেটা, সেটা হচ্ছে গ্রীষ্মকালীন ফল উৎসব, ফলের রাজা আম। এবং এটা ধারণা এসেছিল এরকম যে এই অসহায় শিশুগুলি যেন অ্যাটলিস্ট হচ্ছে আম পায়, কারণ পথ শিশুরা হচ্ছে আম পাচ্ছে না, বা পেলে হচ্ছে রাস্তা ফুটপাথ থেকে বা হচ্ছে ডাস্টবিন থেকে টোকায় খাচ্ছে। এর থেকে যদি সম্ভব হয় এই আমের স্বাদটা যদি ওদেরকে দেওয়া যায়, তো ওই সময় হয়তো বা ওই ঢাকাতেই আমরা যে কাজটা করেছিলাম, 650 জন পথ শিশুকে আমরা আম খাইয়েছিলাম, তখন আসলে মানে তখন হচ্ছে এটা অনেক অ্যাচিভমেন্ট ছিল আমাদের জন্য। একটা কে জানতো যে এটা এখন এই পর্যায়ে আসবে এবং এইভাবে ছড়ায়। আমরা যদি কিছু, আপনি যে বললেন অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল, কিছু অভিজ্ঞতা যদি আমার সাথে শেয়ার করেন, যে আসলে আমরা কিছু ছবি দেখাচ্ছি অলরেডি দর্শকদেরকে আমাদের কথার ফাঁকা ফাঁকি, কিন্তু আপনাদের মুখ থেকে যদি শুনি, রেদন কি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চান আমাদের সাথে? ক্ষেত্রে দু একটা এক্সপেরিয়েন্স শেয়ার করা খুব টাফ, কারণ এত স্মৃতি এবং সবগুলোই মজা, সবগুলোই আনন্দের। কারণ যেই কাজটা শীত আম উৎসবের জন্য যে কাজটা করি, অ্যাকচুয়ালি চাওয়াটাই থাকে আমাদের কিছু আনন্দ দেখা, যে জাস্ট দুই হাতে দুটো আম নিয়ে একটা ছোট বাচ্চার মধ্যে, ওদের মধ্যে এমনি ইনোসেন্সটা একটু বেশি থাকে, ফলে দেখবে যে সামান্য ছোট দুটো আমের জন্য এত খুশি করে তারা, এত আনন্দিত হয় তারা। তো এটা একটু মানে আলাদা করে বলা টাফ। প্রতিটা বাচ্চাই আমাদের কাছে আনন্দের, প্রতিটা বাচ্চাই যখন আম দুটো পেয়ে কেউ হেসে ফেলে, কেউ কেঁদে দেয়, এই প্রতিটা স্মৃতি আসলে ভয়ানক আনন্দের। আর এই জন্য আসলে ওইভাবে আনন্দের অভিজ্ঞতা বা স্মৃতি বলতে বড় টাফ। আমরা শেয়ার করতে পারবো খুবই সিম্পল কিছু এক্সপিরিয়েন্স। যেমন আমি খুলনার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি। খুলনার যারা ছিল না আমাদের, ওরা আমাকে জানিয়েছে এটা হচ্ছে যে খুলনার হচ্ছে রূপসা ব্রিজ যেটা আছে, রূপসা ব্রিজের নিচে একটা স্কুল ছিল, ওখানে ওরা হচ্ছে বাচ্চাদের আম দিতে গিয়েছিল। যখন চলে আসতেছিল তখন একটা ছোট্ট বাচ্চা 3-4 বছরের বা একটু বেশি বয়স হবে, সে তার আম তো 2টা দিয়েছে, একটা সে একটু খেয়েছে আর একটা তার হাতে রেখেছে। তো তখন যারা গাড়িতে চলে আসতেছে যারা আসতেছিল, তখন সে ওদেরকে থামায় বললো যে ভাইয়া আপনারা সারাদিন কিছু খান না, একটা আম আপনারা খান। মানে এই জিনিসটা মানে ওদেরকে এত বেশি আন্দোলিত করছে যে কি বলবো, অসাধারণ। আর আরেকটা এক্সপিরিয়েন্স বলা যায়, ঢাকাতেই ছিল একজন শিশু ছিল, মেয়ে শিশু আর কি যেটা বলে। তো সে ছিল মানসিকভাবে সমস্যা ছিল, প্রতিবন্ধী ছিল, তার হাত পা সব শিকল দিয়ে বাঁধা, এরকম একটা অবস্থা, তাকে ওভাবে রেখেছে তার এই সমস্যার কারণে। তো তাকে আম দেওয়া হয়েছিল, 2টো আম দেওয়া হয়েছিল। সে জানে না কিভাবে আমটা খেতে হবে, সে এখানে হাতে কামড় দিচ্ছে, এখানে কি হচ্ছে মানে কোথায় কামড় দিচ্ছে সেটাও জানে না, তারপর খুব আগ্রহী সে কামড় দিচ্ছে এবং চোখে মুখে যে আনন্দ, যে উজ্জ্বল, এটা দেখার জন্য হলে আমরা আরো 100 বছর এই উৎসবটা করবো। এরপর আমি দোয়া করবো যে অবশ্যই আরো 100 বছর আপনারা বাঁচবেন, শুধু এই উৎসবটা আমরা তরুণদের বুঝিয়েছি। ডেফিনেটলি। আচ্ছা, আমরা যদি একটা আগে আলাপে ফেরত যাই, আমার মূল আগ্রহের জায়গাটা আজকে আসলে যে আমি মুগ্ধ যে আপনারা এতদিন ধরে লেগে আছেন, এটাই একটা মুগ্ধ হওয়ার মতন বিশাল ব্যাপার। এই লেগে থাকার ভিতরে আপনারা শুরুতে, আমার মনে আছে এর আগে 2 বছর আগে আপনারা ইয়াং নাইটে এসেছিলেন, ওই সময় রাকিব কিশোর আপনি শেয়ার করেছিলেন আমাদের সঙ্গে যে আপনাদের কত ধরনের সমস্যা, বিশেষ করে ফান্ড কালেক্টিং এর ক্ষেত্রে, এবং একটু আগে আপনি বললেন যে অনেক ধরনের প্রজেক্ট আপনাদের হাতে আসে, ইচ্ছা করে করতে কিন্তু ফান্ডের
কিভাবে করতে পারেন না? শুরু 2009 বা 10 এবং 2013, আপনাদের এই যে এত ভাব বড় হলেন আপনারা, এর মাঝে কি ফান্ড কালেকশনে কোনো পরিবর্তন এসছে? এই কাজের কি একটু স্মুথ হয়েছে আগের থেকে? এখানে সিম্পলি একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আমরা ফান্ড যখন কালেক্ট করতে চাই বা আমাদের যখন মূল টার্গেটটা থাকে যত বেশি তরুণ ছেলেপেলেদেরকে ইনভলভ করা, বা আমাদের মতো যারা ফেসবুক ইউজ করি, ফেসবুক সম্পর্কে যারা জানে, ফেসবুকের ছেলেপেলেদেরকে বা আমরা যারা আছি এরা যেন কাজ করে, তো ওরাই হচ্ছে মূল টার্গেট। ফলে আমরা ওদের কাছ থেকে সাহায্য চাই। ওরা ওদের একদিনের রিক্সা ভাড়ার টাকা, একদিনের মোবাইলের টাকা, একদিনের হচ্ছে বিকেলের নাস্তার টাকা, এগুলো থেকে যে অল্প কিছু টাকা বাঁচে সেগুলো দিয়ে যদি হেল্প করতে পারে, এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় হেল্প। কারণ এটার মাধ্যমে সে কিন্তু নিজে এখানে ইনভলভ হচ্ছে। তো এটা 2009-তে যে অবস্থা ছিল আমাদের, 2000 এই যে এখন যেটা 13-তে এসেও ঠিক একই অবস্থায় আছে। আমরা এত বিশাল কোনো ফান্ড কোথাও থেকে নেই না বা কোথাও থেকে পাচ্ছি না যেটা দিয়ে আমরা নতুন কিছু করে ফেলবো। যেমন অনেকেই হচ্ছে বলে যে আমরা হচ্ছে স্পন্সর করতে রাজি আছি, আপনার স্পন্সর বা স্পন্সর নেবেন কিনা। তো আমাদের কথা যেটা হলো, হ্যাঁ স্পন্সর ব্যাপার যেটা, আপনি যখন স্পন্সর করতে যাবেন তখন হচ্ছে আপনার হয়তো নাম, ট্যাগলাইন এগুলো হচ্ছে আপনার বসাতে হবে, এটা হচ্ছে আপনার মূল উদ্দেশ্য। বাট আপনার হেল্পটা মূল উদ্দেশ্য না, দানটা মূল উদ্দেশ্য না। এটা আমরা যেটা করতেছি এটা হচ্ছে আপনার দানটা মূল উদ্দেশ্য হতে হবে। আপনি দান করে দিয়েছেন। অতএব আমাদের এই ফান্ডিং এর ক্ষেত্রে আগে যে প্রসেসটা ছিল এখনো ঠিক সেই প্রসেসটা আছে। ফলে আগে আমাদের যেরকম টানাটানি, এখনো সেরকম টানাটানি, দিন এসে দিন খাওয়ার মতো। আচ্ছা, কিন্তু রিদওয়ান, আপনি জানতে চাই অ্যাডমিন হিসেবে আপনার কি কোনো অফার টফার পেয়েছেন? কোনো কর্পোরেট হাউস বা কেউ কর্পোরেট স্পন্সরশিপের কেউ আগ্রহ প্রকাশ করেছে নিজে থেকে কখনো? হ্যাঁ, করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কিংবা অনেক সময় কিছু কর্পোরেট হাউস তারা আগ্রহ প্রকাশ করে থাকে। কিন্তু ওই যে বললাম যে একটা হলো যে সাস্টেইনেবল ফান্ড রেজিং এর কিছু অপশন দরকার, কিন্তু এখনো আমরা আসলে ওইভাবে ওই প্ল্যানিং দিকে বা ওরকম কিছু করতে যাইনি বা করতে পারিনি। তবে হয়তো পরিকল্পনা আছে হবে, তবে অফার এসেছে। কিন্তু আমরা এখন যে বললাম যে এখন আসলে আমাদের টার্গেটটা ওরকম থাকে না যে কর্পোরেট স্পন্সর নিয়ে একটা ইভেন্ট করা, বা এখনো আসলে ওই লক্ষ্যটা নেই আমাদের, এই জন্যই ওভাবে সেটা অ্যালাউ করা হয় না। তবে কেউ যদি আলটিমেটলি কেউ যদি স্পন্সরশিপ করবে, যদি সেটা কর্পোরেট হাউস হয়, তো তারা বিনিময়ে কিছু চাবেই, হয়তো সেটা লোগো হতে পারে বা তাদের প্রচারণা হতে পারে। তো এখনো আসলে তাদেরকে ওই অপরচুনিটি দেওয়ার মতো সুযোগ আমরা এখন করতে পারিনি। আচ্ছা রেজান, আমাদের অনেকেই কিন্তু আসলে আগ্রহ প্রকাশ করছেন কিভাবে আপনাদের সাথে যোগ দিবেন বা আপনাদের সাথে দেখা করতে হবেন, এই ব্যাপারে আমরা একটু আলাপ করবো। তবে তার আগে আরেকটা বিরতি নিতে হবে আমাদেরকে। দর্শক, নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন।